যদি কেউ থাকেন প্লিজ একটু জানাবেন যে আমাকে ঠিকমতো দেখা বা শোনা যাচ্ছে কি না। আমি তাহলে একটু নিশ্চিন্ত হব। অনেক সময় নেটের প্রবলেম হয় তো, আমি হয়তো দেখতে পাচ্ছি কিন্তু আপনারা হয়তো আমাকে দেখতে পাচ্ছেন না। আমাকে ঠিকমতো শোনা যাচ্ছে বা আমার কথা শুনতে পাচ্ছেন বা আমাকে দেখতে পাচ্ছেন কি না, কেউ যদি থাকেন প্লিজ একটু জানাবেন। আমি 1 মিনিট আগেই ঢুকেছি। যদি কেউ থাকেন একটু কমেন্ট করে জানাবেন যে আমাকে ঠিকমতো দেখা যাচ্ছে বা শোনা যাচ্ছে কি না, আমি তাহলে আমার অনুষ্ঠান শুরু করতে পারি। কেউ কি আছেন? যদি কেউ থাকেন প্লিজ একটু কমেন্ট করুন যে আমাকে ঠিকমতো দেখা যাচ্ছে বা শোনা যাচ্ছে কি না। আসলে আমি এই গ্রুপে আজকে প্রথম লাইভ করছি তো বুঝতে পারছি না ঠিকমতো। যদি আমাকে ঠিকমতো দেখা যাচ্ছে বা শোনা যাচ্ছে তাহলে প্লিজ কেউ একটু কমেন্ট করুন। এখানে কোনো রকম কমেন্ট শো করছে না, আমি ওই জন্য বুঝতে পারছি না। কেউ যদি থাকেন প্লিজ একটু কেউ কমেন্ট করুন যে আমার কথা ঠিকমতো শুনতে পাচ্ছেন আপনারা, আমাকে ঠিকমতো দেখা যাচ্ছে, তাহলে আমি আমার অনুষ্ঠান শুরু করব। এখানে কোনো কমেন্ট শো করছে না। আছেন 2 জন, আমি দেখতে পাচ্ছি 3 জন জয়েন করেছেন। একটু কমেন্ট করুন প্লিজ যে আমাকে ঠিকমতো দেখা যাচ্ছে বা শোনা যাচ্ছে কিনা, তাহলে আমি আমার অনুষ্ঠান শুরু করব। দেখা যাচ্ছে? আমার কথা শুনতে পাচ্ছেন তো? আমি কোনো কমেন্ট বুঝতে পারছি না, দেখতে পাচ্ছি না, এখানে কোনো কমেন্ট শো করছে না। ঠিক আছে, পরে হয়তো কমেন্ট আসবে নিশ্চয়ই। আমি আমার অনুষ্ঠান শুরু করছি, কারণ 8টা বেজে গেছে অলরেডি। ভারত জননী তার ভূমিতে যেসব অগ্নিপুত্রদের জন্ম দিয়েছেন তার মধ্যে অন্যতম হলেন ভারতের অপরাজেয় বীরপুরুষ নেতাজি সুভাষচন্দ্র বসু। নেতাজি সুভাষচন্দ্র বসুর জীবনী আমার কাছে সবসময় কবিগুরুর লেখা ছোট গল্পগুলোর মতোই রহস্য ও রোমাঞ্চে ভরা। যে জীবনে ওই ছোট গল্পের মতো কম সময়ে অনেক কিছু করে যাওয়া, অনেক কিছু সয়ে যাওয়া আর গভীর সারাংশ রেখে যাওয়া আছে, যার ইতি কখনোই কেউই সঠিকভাবে বলতে পারে না। শুধু কল্পনা করে নিতে হয় নিজেদের মতো করে, যা শুধু মনের মধ্যে আশার সঞ্চার ঘটায়। এই বুঝি কিছু অন্যরকম হবে, যা শেষ হয়েও কখনো হবে না শেষ। তাই ভারতবর্ষের বীরপুরুষ বলতে প্রথমেই যে নাম মনে আসে তা অবশ্যই নেতাজি সুভাষচন্দ্র বসু। আর তাঁকে কেন্দ্র করেই আজ আমাদের আজকের অনুষ্ঠান। রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইড এবং আকাশবাণী শিল্পী সাহিত্যিক পরিবারের মনের খামে 2025 আগস্ট মাসের দ্বিতীয় পক্ষের বিষয় রহস্যে ঘেরা আমাদের নেতাজি। নমস্কার, শুভ সন্ধ্যা। আজ 31 আগস্ট 2025। শুরু হতে চলেছে রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইড এবং আকাশবাণী শিল্পী সাহিত্যিক পরিবারের নিবেদনে বিশেষ অনুষ্ঠান সকলের প্রিয় এবং কাঙ্ক্ষিত মনের খামে, অর্থাৎ মনের কথা, মনের সুপ্ত ভাবনা দিয়ে লেখা পত্র প্রেরকদের সুদৃশ্য চিঠি। চিঠি পাঠের অনুষ্ঠানে, আর সেই চিঠি পাঠের অনুষ্ঠানই হলো মনের খামে।
কি অপূর্ব নামকরণ, তাই না? নামকরণের সার্থকতা স্বীকার করে নিতেই হবে, কারণ এখন অর্থাৎ বর্তমান যুগে খামে ভরা চিঠির স্বাদ আমরা প্রায় ভুলতে বসেছি। বিলুপ্তির পথে এই খামে ভরা চিঠি। ডাকপিয়নের সংখ্যাও বোধহয় হাতে গোনা গুটি কতক এসে ঠেকেছে। তবুও এই যে চিঠির সম্ভারে ভরা মনের খামে অনুষ্ঠান, যেখানে যেন মনে হয় কোথায় কোথায় চিঠি লেখা অবলুপ্তির পথে, বা কোথায় খামে ভরা চিঠি বিলুপ্তির পথে। এই তো দেখুন, মনের খামেই তো প্রেরিত হয়েছে অগণিত চিঠি। সেই খাম রঙিন কাগজের মোড়কে নাইবা সুসজ্জিত হলো, মনের দরজা তো খোলাই আছে, সেখানে তো প্রবেশ অবাধ, তাই না? তাই মনের খামেই সযত্নে লালিত হোক চিঠি নামক শব্দটি। আসুন আমরা সকলে মিলে একটা ছোট্ট শিশু চারাগাছকে যেভাবে বাড়ির বাগানে বা বাড়ির ছাদের টবে লালিত পালিত করি, ঠিক তেমনভাবেই আমাদের মন বাগানে সযত্নে লালিত পালিত করি এই চিঠি শব্দটিকে। একে অপরের মনের অব্যক্ত কথারা কথা বলুক আমাদের, আপনাদের, আমাদের সবার কলমের আঁচড়ে সাদা পাতার বুকে। শব্দ যাপিত হোক কল্পনা, ভাবনা আর বাস্তবকে কেন্দ্র করে। তবেই তো চিঠি প্রাণ পাবে, অমরত্ব লাভ করবে, পাবে সঠিক সম্মান ও মর্যাদা। তাই আসুন সবাই আমরা মনের খামে অনুষ্ঠানের সাথী হই। কেউ সাথী হবেন শ্রোতা হিসেবে, আবার কেউ সাথী হবেন পত্র প্রেরক হিসেবে। আজকের এই মননশীল ও সাহিত্য সমৃদ্ধ এই সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনায় থাকছি আমি, শ্রীমতী রত্না দত্ত। আমি এই মননশীল অনুষ্ঠানের আজ প্রথম সারথি, তাই সকলের পূর্ণ সহযোগিতা ও সমর্থন নিশ্চয়ই আমার সঙ্গে থাকবে, এটুকু আশা রাখি। আর অবশ্যই ভুল ত্রুটি মার্জনা করবেন। এবার বলি, এই অনুষ্ঠানটির পরিকল্পনা ও বাস্তবায়নে যিনি আমাদের প্রেরণার বাতিঘর হয়ে উঠেছেন, তিনি আর কেউ নন, তিনি আমাদের সকলের প্রিয়জন, রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইড পরিবারের কর্ণধার শ্রী কৌশিক রায়। তাকে জানাই আমার আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা আমাকে আজকের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। এছাড়াও আমাদের এই পরিবারের সঙ্গে আছেন বহু গুণীজন, বহু শুভাকাঙ্ক্ষী, বহু সাহিত্যিক, কবি, লেখক, লেখিকা, যারা প্রতিনিয়ত আমাদের পথ চলাকে আলোকিত ও সুগম করে চলেছেন, আমাদের এই চলার পথকে প্রশস্ত করে তুলেছেন। তাদের নামগুলি না বললেই নয়। শুভদীপ নায়েক, দেবোত্তম গোস্বামী, গুরুদাস বন্দ্যোপাধ্যায়, অর্ঘ্য প্রামাণিক, শেখ আব্দুল মান্নান ও নাসিমা বেগম, সকলের জন্য রইল আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বাংলাদেশ থেকেও আমাদের সঙ্গে যুক্ত হয়ে আছেন রিফাত জামিল, ইউসুফজাই ও নূর আলম, যাদের সক্রিয় উপস্থিতি আমাদের পরিবারকে করে তুলেছে আরও সমৃদ্ধ ও আন্তর্জাতিক পরিসরে বিস্তৃত। এছাড়াও রয়েছেন আমাদের অমূল্য সম্পদ অঞ্জলি ভট্টাচার্য দিদি, সান্ত্বনা ব্যানার্জি, ডক্টর রমলা মুখার্জি দিদি সহ আরও বহু শ্রদ্ধেয় ও প্রিয়জন। তাদের প্রতি জানাই আমাদের অন্তরের গভীর থেকে শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও ভালোবাসা। এ তো গেল প্রাথমিক পর্যায়ে। সবাইকে আমি এখানে কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না, তো আমি জানি না কি করে আপনাদের কোনো কমেন্টে বা কোনো প্রশ্নের উত্তর আমি কি করে দেব, বুঝতে পারছি না। আমি তো বকেই চলেছি এদিক থেকে, ওদিক থেকে কোনো কমেন্ট না এলে আমি এখনো পর্যন্ত বুঝতে পারলাম না যে আমি ঠিকমতো অডিবল এবং ভিজিবল কিনা। যাই হোক, কি করব বুঝতে পারছি না। তো যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আপনারা মার্জনা করবেন। তাই আরও একবার যারা ওপারে রয়েছেন, আমি তো এপারে আছি,
আর যারা ওপারে রয়েছেন দর্শক হিসেবে, শ্রোতা হিসেবে, তাদের সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। শুরু করছি আজকের অনুষ্ঠান মনের খামে। আমি প্রথম যে চিঠিটি দিয়ে শুরু করব, যার চিঠি দিয়ে শুরু করব, তিনি হলেন নাসিমা বেগম বুলু। পান্ডুয়া, জয়পুর রোড, হুগলি থেকে পাঠিয়েছেন। অবশ্যই বিষয় রহস্যে ঘেরা আমাদের নেতাজি। 23শে জানুয়ারি 1897 সালে ওড়িশার কটক শহরে ভূমিষ্ঠ হলেন পরাধীন ভারত জননীর এক রাজদ্রোহী অগ্নিশিশু। ভারতের মাটিতে জন্ম নিল এক মহাবিদ্রোহ, তার নাম সুভাষচন্দ্র। উচ্চ ডিগ্রি লাভ করেও তিনি ঝাঁপিয়ে পড়েন স্বদেশের কাজে। তিনি বারবার কারারুদ্ধ হয়েছেন। দুর্ধর্ষ ব্রিটিশ ও আমেরিকান সামরিক শক্তির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন। আজাদ হিন্দ সরকার 1941-এর 16ই জানুয়ারি তিনি নিরুদ্দেশ হলেন দেশের জন্য যুদ্ধ করতে গিয়ে। বহু বিপ্লবী শহীদ হয়েছেন জানি, কিন্তু বীর সুভাষ নেতাজি কি করে হারিয়ে গেল তার হদিশ আজও পাওয়া যায়নি। রহস্যে ঘেরা আমাদের নেতাজি। তিনি জাপানি বিমানে শেষ যাত্রা করেছিলেন। কোনো ভারতবাসী তাকে ভোলেনি, ভুলব না। নেতাজি অমর রহে। স্বদেশের শুভেচ্ছান্তে চিঠিটি পাঠিয়েছেন নাসিমা বেগম বুলু, পান্ডুয়া, জয়পুর রোড, হুগলি থেকে। আজকের প্রথম চিঠি ওনাকে দিয়েই শুরু করলাম। পরবর্তীতে একে একে আমি সবাইকার চিঠি পাঠ করব। যেসব চিঠি আমার কাছে এসে পৌঁছেছে আমি চেষ্টা করব বলাটা ভুল হবে, অবশ্যই আমি আজকে সবাইকার চিঠি পাঠ করব। আপনারা সবাই সঙ্গে থাকবেন এটুকু আশা রাখি। এরপরে চিঠিটি পাঠিয়েছেন শীষ মোহাম্মদ শিশান, পাইকপাড়া, নলহাটি, বীরভূম থেকে। তিনি লিখছেন, প্রিয় মনের খামে, সত্যি নেতাজির জীবন একটা রহস্য। নেতাজি সুভাষ বললেন মৌনব্রত করবেন। খাবার দরজার ফাঁক দিয়ে দেওয়া হতো। 1941 সালের 16ই জানুয়ারি গভীর রাতে তিনি মৌলভী জিয়াউদ্দিনের ছদ্মবেশে বেরিয়ে পড়লেন। সঙ্গে ভাগ্নে শিশির কুমার। গোমো চলে গেলেন, তারপর পেশোয়ার, সেখান থেকে কাবুলে, তারপর অস্ট্রিয়া হয়ে জার্মানি, ডুবোজাহাজ, জাপান এলেন সিঙ্গাপুরে। তিনি করলেন আজাদ হিন্দ ফৌজ। এই ফৌজ ভারতের মৈরাং পর্যন্ত এসে গেলেন, কিন্তু বর্ষাকাল হওয়ায় আর এগোতে পারেনি। নেতাজিকে শেষ দেখা যায় তাইহোকো বিমানবন্দরে। প্লেনে চড়ছেন, এটাই তার শেষ ছবি। কেউ কেউ বলেন নেতাজি বিমান দুর্ঘটনায় মারা গিয়েছেন, অথচ সেদিনকার রিপোর্টে তাইহোকোতে কোনো বিমান দুর্ঘটনা ঘটেনি। আবার টোকিও শহরে রেনকোজি মন্দিরে নেতাজির চিতাভস্ম রয়েছে বলে জাপানিরা দাবি করে। আবার শৌলমারির সাধু কেউ বলে তিনি নাকি নেতাজি একটি রহস্য আজ অবধি উন্মোচন হলো না। সত্যি রহস্য। সব রহস্যের হয়তো উদ্ঘাটন হয়েছে, সব রহস্যের হয়তো সমাধান হয়েছে, কিন্তু এমনই এক রহস্য যে রহস্যের এখনো পর্যন্ত কোনো সমাধান হলো না। সেই নানা মুনির নানা মতের মতোই থেকে গেল যে নেতাজি সত্যিই কি মারা গেছেন, না উনি এখনো জীবিত আছেন। জীবিত থাকলেও হয়তো জানি না, মানুষের এই বয়স পর্যন্ত স্মৃতিশক্তি তো লোপ পায় একটা সময়ে। বেঁচে থাকলেও হয়তো তার স্মৃতিশক্তি অনেকটাই লোপ পায়। তিনি আদৌ যদি বেঁচেও থাকেন, তিনি আদৌ কি বুঝতে পারছেন আজকের স্বাধীন ভারত, তিনি যে স্বাধীন ভারত
ভারতের স্বপ্ন দেখেছিলেন, আজকের ভারত কি সেই স্বাধীন ভারতের দোরগোড়ায় দাঁড়িয়ে আছে, না আস্তে আস্তে আবার স্বাধীন ভারত পরাধীনতার দিকে হাঁটছে? যদি তার স্মৃতিভ্রম হয়, আমি বলবো ভগবানের অনেক আশীর্বাদ যদি তার স্মৃতিভ্রম হয়। কারণ স্মৃতি থাকার থেকে আমি বলবো স্মৃতিভ্রম হয়ে থাকাটা অনেক বেশি সুখকর। তিনি তো এই স্বপ্ন দেখেননি, তিনি স্বাধীন ভারতের স্বপ্ন দেখেছেন, স্বাধীন ভারত গড়ে তোলার স্বপ্ন দেখেছিলেন। তিনি যদি সত্যিই তার মৃত্যু ঘটে থাকে, তো তিনি হয়তো স্বাধীন ভারত দেখতে পারেননি। আর যদি বেঁচেও থাকেন, সেই স্বাধীন ভারতের স্বপ্ন তিনি যা দেখেছিলেন, জানি না উনি এখন কি অবস্থায় আছেন। যাই হোক, আমি পরবর্তী চিঠিতে চলে যাচ্ছি। এর পরের চিঠিটি পাঠিয়েছেন ধীরেন্দ্রনাথ চৌধুরী, ৮ নবীন সেন রোড, পোস্ট নবগ্রাম, কোন্নগর, জেলা হুগলি, সূচক 712246 থেকে। তিনি লিখছেন একটি কবিতার ছন্দে ছন্দে তিনি এই চিঠিটি পাঠিয়েছেন। আমি একে চিঠি ঠিক বলবো না, কবিতাই বলবো, আমার যতদূর মনে হয়েছে। এখন ওনার মনের ধারণা উনি লিখেছেন। ওই যে বললাম, কলমের আঁচড়ে কে কিভাবে লেখে মনের অব্যক্ত কথাগুলোকে, সেগুলো এক একজন এক একভাবে নেয়। আমি এটাকে চিঠি মনের খামে উনি পাঠিয়েছেন ঠিক কথাই, কিন্তু কবিতার আঙ্গিকে। তো ওনার শিরোনাম হচ্ছে আজকেই তো। আমি পাঠ করে শোনাচ্ছি। আজকেই তো 23শে জানুয়ারি। বোসবাবু, তুমি নাই বা ফিরলে বাড়ি। তোমার স্বপ্ন ভেঙে সব খান খান। স্বাধীনতা চাই, আত্মত্যাগের গান। কত খেটেছিলে দেশকে বাঁচাতে তুমি। এদেশ নাকি আজকে বদ্ধভূমি। লুটেরাই সব শেষ কথা বলে আজ। প্রতি আশ্বাসে অন্য সে এক ভাঁজ। নাগরিক সেবা শিখেই আছে যে তোলা। রাজনীতি আজ শুধুই হরবোলা। চাকরিতে আছে কি নির্মম শর্ত। বুকের ভেতর গোপনে ফুঁসছে ঝড়। রাজনীতি আজ নেতাদের শেষ কথা। প্রাণটা বাঁচাতে শান্তি নীরবতা। তুমি কি চেয়েছো দেশটা এভাবে চলুক? চাল ডাল নুন আশ্বাস মিথ্যে বলুক। দাদা দিদিগিরি আজকে চলছে দ্রুত। নিরীহরা আজ সমাজে অচ্যুত। এখানে ফিরলে কি আশা তুমি করছো? মিথ্যে ঝুলিতে কল্পনা তুমি ভরছো। এই দেশ নাকি সব পেয়েছির দেশ। এখানেতে আছে চরম দারিদ্র ক্লেশ। এসব দেখলে তুমি ঠিক থাকবে না। মাথায় রক্ত চড়বে মেটাতে দে না। টাকার খেলায় সব কিছু আজ লভ্য। হেরোইন থেকে যাবতীয় সব দ্রব্য। তার চেয়ে ভালো যেখানেতে আছো থাকো। তোমার স্বপ্নে চোখ দুটো ঢেকে রাখো। অপূর্ব সুন্দর, একদম সত্যি কথা, যে যেখানেই তুমি আছো সেখানেই থাকো। ফিরে আসার চেষ্টা করো না। ফিরে আসতে গেলে যে কষ্ট, যে দুঃখ আপনাকে দেখতে হবে, শুনতে হবে, তো তার থেকে অনেক 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 ভালো যেখানেই আছেন সেখানেই থাকুন। আমরা কি স্বাধীন ভারত বলবো না। স্বাধীন ভারতের ছবি স্বাধীনতা সংগ্রামীরা যেভাবে এঁকেছিলেন, যেভাবে দেখেছিলেন নিজেদের চোখ দিয়ে, সেই স্বাধীন ভারতে আমরা আজকে নিশ্চয়ই আমরা সেই স্বাধীন ভারতের নাগরিক। কিন্তু বর্তমান সমাজ ব্যবস্থা, বর্তমান দেশ ব্যবস্থা যেভাবে তলানিতে এসে ঠেকেছে, সেখানে মনে হয় না আর বেশি দিন আমরা স্বাধীন থাকতে পারবো। আমাদের ভবিষ্যৎ যে কী
কোন দিকে হাঁটছে সেটা কেউই বলতে পারছে না, কেউই বলতে পারবে না। এক অস্থির পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা হাঁটছি, কিন্তু আমাদের নিজেদের অস্তিত্ব বজায় রাখতে গেলে তো এই 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 ভারতের বুকেই আমাদেরকে বেঁচে থাকতে হবে, বেঁচে থাকার জন্য লড়াই চালিয়ে যেতে হবে। এখন কি আর নতুন করে কোনো নেতাজি জন্ম নেবে, বা জন্ম নেবার সাহস করবে, বা জন্ম নিয়ে নেতাজি হবার মতো ব্রতে ব্রতী হবে? নেতাজি হবার ব্রতে কেউ ব্রতী হবে না, হতে দেবে না, হলেও তাকে হতে দেবে না এখনকার সমাজ ব্যবস্থা। তাই তাকে আমাদের দূর থেকে তার জন্য আমাদের প্রণাম সবসময় থাকবে। আমি এর পরের চিঠিতে চলে যাচ্ছি। পরের চিঠিটি পাঠিয়েছেন নাজির হোসেন বিশ্বাস, চুয়া হরিহরপাড়া, মুর্শিদাবাদ থেকে। উনিও একটি কবিতার আঙ্গিকে পাঠিয়েছেন আমাদের চিঠি। আমি সেটা পাঠ করছি। খুব ভালো লাগছে আপনাদের এত সুন্দর লেখা। আজকে তো আমার প্রথম দিন, তো একটা কথা আছে না, যে আমরা সত্যি যারা লিখি তারা লিখি, কিন্তু সেই লেখা যখন কেউ পাঠ করে, যখন কেউ কণ্ঠে ধারণ করে, আপনি তার কণ্ঠে আপনার লেখাটা যখন শুনতে পান, তখন একটা কিরম মনের মধ্যে অনুভূতি জাগে বলুন তো? ভীষণ একটা আনন্দ মনে হয় যে নিজের লেখাটা কেউ পাঠ করছে আর আপনি চুপ করে বসে নিজের লেখাটা শুনছেন আর ভাবছেন কোনো লাইন বাদ গেল না তো, সে ঠিক পড়লো তো আমার লেখাটা, মনে হয় না বলুন? ঠিক তাই। তো এই যে আপনার লেখাটা আমি কণ্ঠে ধারণ করছি, আপনি শুনছেন, মনের মধ্যে একটা দেখবেন কেমন একটা আনন্দ, ভীষণ আনন্দ হয় যে আমি লিখেছি, সে কণ্ঠে ধারণ করেছে। আপনার লেখার থেকেও যখন কেউ পাঠ করে না, তখন সেই লেখার গুরুত্বটা অনেক 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 বেড়ে যায়। যেমন মনে করুন আমার লেখা আমি অন্য কারোর কণ্ঠে শুনছি, তখন আমারও ভীষণ আনন্দ হয় যে আপনারা এখানে অনেকেই আছেন যারা ভোরাইতে, প্রাত্যহিকীতে, মাননীয়সু, বুধ সকালে এসব জায়গায় লেখা পাঠান, আমিও পাঠাই। তো সেখানে যে সঞ্চালনা করে তার কণ্ঠে যখন আমার নিজের লেখাটা শুনতে পাই, তখন ভীষণ ভীষণ ভালো লাগার একটা সৃষ্টি হয়। আর আমরা সকালবেলায় রেডিও খুলে বসে থাকি যে আজকে কি আমার লেখাটা পাঠ করবে। এই যে একটা অস্থিরতা ভাব, ঘুম থেকে উঠেই একটা চায়ের কাপ হাতে নিয়ে একটা অস্থির অস্থির ভাব যে কখন আমার লেখাটা পাঠ করবে, কবে করবে, আজ তো করলো না, তাহলে নেক্সট সপ্তাহে করবে, নেক্সট সপ্তাহে যখন হলো না তাহলে পরের সপ্তাহে করবে। এই যে একটা ইচ্ছা, আর তারপরে আবার হয় কি, এই আপনার লেখাটা পাঠ করার সাথে সাথেই মনে জাগে পরবর্তী বিষয়ে লেখা পাঠানোর একটা ইচ্ছা। তো এইভাবে দেখবেন মানে সাহিত্য চর্চা বা লেখার মধ্যে থাকা, যারা সাহিত্য চর্চা করেন বা লেখেন, বিশেষ করে এই যে মানুষের অবসর যাপনটা তো একটা খুব কষ্টকর ব্যাপার। তো সেই অবসর যাপনটাকে যদি আপনারা নিজেদের লেখালেখির মধ্যে দিয়ে কাটান, তাহলে মনে হয় অবসরটার অবসর থাকে না। আস্তে আস্তে দেখবেন সেই অবসরের মধ্যেও কোথাও যেন ব্যস্ততা এসে গেছে। অনেক অনেক বাজে বকলাম, এগুলো হয়তো চিঠি পাঠের মধ্যে থাকে না, তবুই একঘেয়ে চিঠি পাঠ করব, মাঝে মাঝে একটু কথা না বললে যেন মনে হয় না, মুখস্থ বলে যাচ্ছি যেন মনে হয়। যাই হোক, আমি যে আর চিঠি নিয়ে বসেছি পাঠ করব বলে, তিনি নাজির হোসেন বিশ্বাস, চুয়া হরিহরপাড়া, মুর্শিদাবাদ থেকে কবিতার আঙ্গিকে পাঠিয়েছেন। তার কবিতার শিরোনাম আমার নেতাজি।
আমার নেতাজি মানে খেয়াল খুশিতে ভরা মাথা। আমার নেতাজি মানে শৈশবের ছবি আঁকা খাতা। আমার নেতাজি মানে মায়ের হাতের গরম ভাত। আমার নেতাজি মানে বন্ধুদের নিয়ে ফুটবল মাঠ। আমার নেতাজি মানে চাঁদ তারা ভরা আকাশ। আমার নেতাজি মানে জ্যৈষ্ঠের দক্ষিণা বাতাস। আমার নেতাজি মানে পাহাড় সিংহ হৃদয়। আমার নেতাজি মানে ভোরের সূর্যোদয়। আমার নেতাজি মানে স্বাধীনতার ইতিহাস। আমার নেতাজি মানে শিশির ভেজা ঘাস। আমার নেতাজি মানে হিন্দু মুসলিম ভাই ভাই। আমার নেতাজি মানে মিলেমিশে পাঠশালে যাই। আমার নেতাজি মানে ভারতের জয়গান। আমার নেতাজি মানে দেশের প্রকৃত সন্তান। আমার নেতাজি মানে ভারতের প্রকৃত বীর। আমার নেতাজি মানে সংকটকালে উন্নতশীল। অসংখ্য ধন্যবাদ নাজির হোসেন বিশ্বাস মহাশয়কে এত সুন্দর একটি চিঠি আমাদের উপহার দেওয়ার জন্য। পরবর্তীতে আবারও আশা করব যাদের যাদের চিঠি পাঠ করলাম তারা আবার পরবর্তীতে মনের খামের যে পরবর্তী বিষয় দেওয়া হবে তার উপরে আপনাদের আবারও চিঠি যেন আমরা পাই। আমি পরের চিঠিতে চলে যাচ্ছি। এর পরের চিঠিটি পাঠিয়েছেন ঝুম্পি সোম বটব্যাল, কৈখালি, দমদম, উত্তর 24 পরগনা, সূচক 700136 থেকে। আমার একটু ঠান্ডা লেগেছে, গলাটা মাঝে মাঝে ধরে যাচ্ছে। জানি না আপনাদের কোনো অসুবিধা হচ্ছে কিনা শুনতে, একটু কষ্ট করে শুনবেন প্লিজ। বন্ধু মনের খামে, স্বাধীনতার মাসে তোমার দ্বিতীয় পক্ষের বিষয় রহস্যে ঘেরা আমাদের নেতাজি চিরকাল অন্তরালেই রয়ে গেলে, নীরবে রয়ে গেল প্রবাহে। ইতিহাসের অলিন্দ খুঁড়ে কতবার খুঁজেছি তোমার অন্তর্ধান রহস্য। তথ্য আর তত্ত্বের ভিড়ে হারিয়ে গেছি যখন আমি তোমায় খুঁজতে চেয়েছি। সরকারি তথ্যে 1945 সালের 18 আগস্ট তাইওয়ানে বিমানবন্দরে এক বিমান দুর্ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে তোমার কারোমতে তুমি ছদ্মবেশে চলে গেছো অন্য কোনো দেশে। এরপর কত কমিশন বসেছে, তবুও আজও অজানা অধরা তোমার অন্তর্ধান রহস্য। স্বাধীনতা সংগ্রামে অমর তোমার নাম, সকলের প্রিয় তুমি সেরা বিপ্লবী আমাদের নেতাজি। তুমি বঙ্গমাতার বীর সন্তান, নেতাজি সুভাষচন্দ্র বোস তোমার নাম। পিতা জানকীনাথ, মাতা প্রভাবতী দেবী, জন্ম উড়িষ্যার কটক, শিক্ষাজীবন কলকাতা, পরে বিলাতে, উচ্চশিক্ষিত, ICS, দেশের স্বাধীনতা যুদ্ধে নিবেদিত প্রাণ। আপামর ভারতবর্ষের মনে জাগালে এক নতুন আশা, শুধুই অহিংস অসহযোগ নয়, শুধু দাবি দাওয়া আর চাওয়ার পাওয়ার মধ্যে নয়, সশস্ত্র পথে ছিনিয়ে নিতে হবে স্বাধীনতা। তোমরা আমায় রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। দিল্লি চলো, দিল্লির পথ স্বাধীনতার পথ। ফরওয়ার্ড ব্লক গঠন, আজাদ হিন্দ বাহিনীর নেতৃত্বে সশস্ত্র সংগ্রামের ইতিহাসে এক উজ্জ্বল তারকা তুমি। তোমার কদম কদম বাড়ায়ে চল জয় হিন্দ ধ্বনিতে আজও কোটি কোটি ভারতবাসীর শিরায় রক্ত চঞ্চল হয়ে ওঠে। বিদেশি সাহায্য চেয়ে দেশমাতৃকার শৃঙ্খল মোচনে অমর তোমার নাম। শুধু ভারতবর্ষে নয়, বিশ্বজোড়া তোমার খ্যাতি। তুমি সবার প্রিয় স্বাধীনতা সংগ্রামী, তুমি নেতাজি। জয় হিন্দ। নমস্কারার্থে চিঠিটি পাঠিয়েছেন ঝুম্পি সোম বটব্যাল, কৈখালি, দমদম, উত্তর 24 পরগনা, সূচক 700136 থেকে। পরবর্তী চিঠিটি পাঠিয়েছেন বিধানচন্দ্র সান্যাল, বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর থেকে। একই বিষয়, রহস্যে ঘেরা আমাদের নেতাজি।
আমার সবথেকে ভালো লেগেছে এই বিষয় নির্বাচন। এত সুন্দর বিষয়টি নির্বাচন করেছেন শ্রী কৌশিক রায়। তো আমি অনেক জায়গাতেই সঞ্চালনা করেছি, চিঠি পাঠ করেছি, কিন্তু এই রকম একটি বিষয় প্রথম পেয়েছি। আজ সকালে যখন আমি চিঠিগুলো নিয়ে বসেছিলাম, যে একটা হোমওয়ার্ক তো করতে হয় চিঠি পাঠ করার আগে, আমার মনে হয়, কারণ তাতে পাঠটা অনেক ভালো হয়। তো সেই হোমওয়ার্কটা যখন আমি সকালে করছিলাম, তখন আপনাদের প্রত্যেকের চিঠিতে এই যে রহস্যে ঘেরা নেতাজি, এই বিষয়টিকে কেন্দ্র করে আপনারা লিখেছেন, এত সুন্দর করে লিখেছেন, এই যে মনের ভাবকে প্রকাশ করেছেন, খুব ভালো লাগছিল আমার। যে বিষয় নির্বাচনটা হচ্ছে সব থেকে বড় একটা কাজ, যে বিষয়কে কেন্দ্র করে আপনারা আপনাদের মনের ভাবকে তুলে ধরছেন কলমের আঁচড়ে। তো সেই বিষয় নির্বাচনটি আমার সত্যি খুব ভালো লেগেছে। আপনাদেরও নিশ্চয়ই ভালো লেগেছে, না হলে এত এত চিঠি কেন আসবে আমাদের কাছে। যাই হোক, আমি পরের চিঠিতে চলে যাচ্ছি। আমি কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না, জানি না কেন। আজকেই প্রথম দিন, ভেবেছিলাম প্রত্যেকের কমেন্টের আমি চেষ্টা করব উত্তর দিতে, কিন্তু কোনো রকম কমেন্ট এখানে শো করছে না, বুঝতে পারছি না। আপনারা অনেকেই আছেন দেখছি, 11 জন, প্রায় 11 জন আছেন, কিন্তু কোনো রকম কমেন্ট আমি দেখতে পাচ্ছি না। তাই আপনারা কিছু মনে করবেন না যে আমি কেন কমেন্টের উত্তর দিচ্ছি না। এখানে কোনো রকম কমেন্ট শো করছে না। তবে আমি পরবর্তীতে যদি কমেন্ট দেখতে পাই, নিশ্চয়ই আমি চেষ্টা করব প্রত্যেকের কমেন্টের আমি উত্তর দেবার, নিশ্চয়ই চেষ্টা করব। কারণ আমারও তো আগ্রহ থাকবে যে আপনারা কি লিখলেন। ভালো লিখলেও লিখবেন, খারাপ লিখলেও লিখবেন। আমার যদি কোনো ভুল ত্রুটি থাকেন সেটাও যেমন লিখবেন, ভালো লাগলেও লিখবেন। আমার বিনীত অনুরোধ রইল আপনাদের কাছে। আমি পরবর্তী চিঠিতে চলে যাচ্ছি। এবারে চিঠিটি পাঠিয়েছেন বিধানচন্দ্র সান্যাল, বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর থেকে। নেতাজি সুভাষচন্দ্র বসু ছিলেন ভারতীয় স্বাধীনতা আন্দোলনের এক কিংবদন্তি নেতা, যিনি তার দেশপ্রেম ও অদম্য সাহস দিয়ে স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দিয়েছিলেন। তার অন্তর্ধান রহস্য আজও এক অমীমাংসিত ধাঁধা, যা তাকে আরও রহস্যময় করে তুলেছে। 1945 সালের 18 আগস্ট তাইহোকো বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যু হয়েছে বলে সরকারিভাবে ঘোষণা করা হয়। কিন্তু এই ঘটনার সত্যতা নিয়ে আজও বিতর্ক রয়েছে এবং অনেকেই মনে করেন তিনি বিমান দুর্ঘটনায় মারা যাননি। বিভিন্ন সময় বিভিন্ন স্থানে নেতাজিকে দেখার কথাও শোনা যায়, যা এই রহস্যকে আরও ঘনীভূত করে। এই অন্তর্ধান রহস্য নিয়ে একাধিক তদন্ত কমিশন গঠিত হলেও এর কোনো সঠিক সমাধান আজও মেলেনি। ফলে নেতাজির অন্তর্ধান রহস্য ভারতীয়দের মনে এক গভীর কৌতূহল ও বিস্ময় সৃষ্টি করে। নেতাজি সুভাষচন্দ্র বোসের প্রতি শ্রদ্ধা রেখেই এই লেখা শেষ করছি শরৎচন্দ্রের পথের দাবি উপন্যাসের শেষ পংক্তি দিয়ে। পরাধীন দেশের হে রাজদ্রোহী, তোমাকে শত কোটি নমস্কার। শত কোটি নমস্কার জানিয়েও যেন তার চরণে আমাদের প্রণাম জানানো হবে না, শেষ হবে না। তার ঊর্ধ্বেও যদি কিছু থাকে, মানে কি বলবো, আনলিমিটেড, যেটাকে বলবো আনলিমিটেড। মানে শতকোটি প্রণাম জানালেও বোধহয় তাকে আমরা সম্মান জানাতে পারবো না, অপারক। তিনি যে আসনে বসে আছেন। যাই হোক,
চিঠিটি পাঠিয়েছিলেন বিধানচন্দ্র সান্যাল, বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর থেকে। আমি প্রায় 6টি চিঠি পাঠ করলাম। এর পরের চিঠিটিতে যাব। এই পরের চিঠিটি পাঠিয়েছেন ফুলকুমার বেরা, কোজাগরি, বারচণ্ডী ভেটি, আমতলিয়া, কাঁথি জেলা, পূর্ব মেদিনীপুর থেকে। প্রিয় মনের খামে, স্বাধীনতাকামী ভারত সভার মূর্ত বিগ্রহ নেতাজি সুভাষচন্দ্র। ব্রিটিশ সাম্রাজ্যবাদীর সমস্ত শক্তি স্বাধীনতার এই অনির্বাণ দীপশিখাটিকে কণ্ঠরোধ করে হত্যা করবার জন্য নিয়োজিত হয়েছিল। কিন্তু ব্রিটিশদের সমস্ত দুরভিসন্ধিকে পরাস্ত করে, সকল চক্রান্তকে পদদলিত করে তার উদ্দাত্ত কণ্ঠস্বর শোনা গেছিল সুদূর কাবুল, বার্লিন, সিঙ্গাপুরে, ইম্ফলে। তখন পৃথিবীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঘনঘটা। সুভাষচন্দ্র ভারতের স্বাধীনতা সংগ্রামে এর পূর্ণ সুযোগ নিতে চেয়ে তিনি গ্রেপ্তার হন। 1941-এর 26শে জানুয়ারি তিনি ছদ্মবেশে পুলিশের চোখে ধুলো দিয়ে রহস্যজনকভাবে উধাও হয়ে যান। সিঙ্গাপুরে আজাদ হিন্দ ফৌজ বাহিনী গঠন করে ডাক দেন, গিভ মি ব্লাড, আই প্রমিস ইউ ফ্রিডম। পরে জাপানে যাবার সময় তিনি বিমান দুর্ঘটনায় পড়েন। কিন্তু আজও অবিশ্বাস্য এই ঘটনার রহস্য ঘেরা আছে আমাদের নেতাজি। রহস্য উন্মোচিত হবার আশায় থাকা চিঠিটি, মানে রহস্য উন্মোচিত হবার আশায় রয়েছেন যিনি, তিনি চিঠিটি পাঠিয়েছেন। তার নাম হলো ফুলকুমার বেরা, কোজাগরি, বারচণ্ডী ভেটি, আমতলিয়া, কাঁথি জেলা, পূর্ব মেদিনীপুর থেকে। কি জানি রহস্য কোনোদিন উন্মোচিত হবে বলে তো আমার মনে হয় না। আমরা সবাই ওই আশায় চাষে, মানে আশায় বাঁচে চাষা একটা কথা আছে, সেই আমাদের কেন, সকল ভারতবাসী সেই একই অবস্থায়। ওই আশায় বাঁচে চাষার মতো আমরা সেই চাষিদের মতোই রয়ে গেলাম। নেতাজির পরিবারও বোধহয় জানে না নেতাজির এই মৃত্যু রহস্য কবে উন্মোচিত হবে, কবে সমাধান হবে। তাদের দাবি তো সব থেকে আগে, আমাদের থেকেও, তাই না? যাই হোক, এবারের চিঠিটি পাঠিয়েছেন সজল কর্মকার, গ্রাম ও পোস্ট আদিত্যপুর, শান্তিনিকেতন, বীরভূম, সূচক 731204 থেকে। প্রিয় মনের খামে, প্রিয় নেতাজি, ফিরে এসো, দেখে যাও কেমন আছে তোমার সেই ভারতবর্ষ। কেউ বলে তাই হোক বিমান দুর্ঘটনায় তার মৃত্যু, তার প্রমাণ সংরক্ষিত। আশ্চর্য, উত্তরপ্রদেশে অজ্ঞাত এক ব্যক্তি নাকি সুভাষ, লোকচক্ষুর আড়ালে তিনি আছেন। আসলে কে সুভাষ? কই সে সুভাষ? মুখার্জি কমিশন সব প্রমাণ নস্যাৎ করেছে। রহস্য চলছে। আজও সুভাষ রয়েছেন, বয়স 128 বছর। মৃত্যু? না না, উনি মহামানবীর থেকেও বড়। বিশ্বাস করি তিনি আবার নতুন রূপে আবির্ভূত হবেন। পরাধীনতা বড়ই যন্ত্রণাময়, এই তার উপলব্ধি। হ্যাঁ, তার সেই দেশপ্রেম, আত্মত্যাগকে যেন ভুলে না যাই। তার অন্তরাল দৃষ্টি যে সব নিরীক্ষণ করছে। ফিরে এসো সুভাষ। ততদিন তার তরুণের স্বপ্ন আমরাই সার্থক করতে থাকি। এই চিঠির মধ্যে দিয়ে নেতাজির প্রতি যে আকণ্ঠ ভালোবাসা, সেটাই প্রমাণ পেয়েছে প্রত্যেকই চিঠিতে, যে এখনো ভারতবাসীর কিছু ভারতবাসী, বেশিরভাগ ভারতবাসী বলবো, বেশিরভাগ ভারতবাসীর অন্তরে নেতাজির
কে নিয়ে যে উন্মাদনা, নেতাজিকে নিয়ে যে কৌতূহল, তার জ্বলন্ত প্রমাণ এই চিঠিগুলোর মধ্যে দিয়েই পাওয়া যাচ্ছে। আমরা সবাই নেতাজিকে সত্যিই ভালোবাসি। শুধু নেতাজি নয়, স্বাধীনতা সংগ্রামী যারাই আমাদের ভারতের স্বাধীনতার জন্য নিজেদের জীবন সমর্পণ করেছেন, প্রত্যেকের জন্য আমাদের অন্তরে অন্তত শ্রদ্ধা ভক্তি এইটুকু অন্তত থাকা উচিত। আজ আমরা যেটুকু পেয়েছি, যেটুকু আমরা এই যে আমরা স্বাধীনভাবে যাচ্ছি, স্বাধীনভাবে এখান ওখান ঘুরতে যাচ্ছি, আমাদের যেটুকু স্বাধীনতা সব কিছুই কিন্তু তাদের জন্য। ইংরেজদের পরাধীনতার শিকল থেকে তারাই আমাদের মুক্ত করেছে। তো সেটুকু মর্যাদা আমাদের নিশ্চয়ই দিতে হবে তাদেরকে, এটুকুই আমাদের কাম্য। আচ্ছা, এর পরের চিঠিটি আমি এবার পাঠ করে শোনাবো। উনি লিখছেন, মাননীয় আধিকারিক মনের খাম, আকাশবাণী শিল্পী সাহিত্যিক পরিবার ও রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইড, আমি একটি আকাশবাণী শিল্পী সাহিত্যিক পরিবারের মনের খামে আগস্ট মাসের দ্বিতীয় পক্ষের জন্য বিষয় রহস্যে ঘেরা আমাদের নেতাজির ওপর একটি চিঠি পাঠালাম। নমস্কারান্তে ডক্টর রমলা মুখার্জি, বৈঁচি, বিবেকানন্দ পল্লী, জেলা হুগলি, সূচক 712134 থেকে। আকাশবাণী শিল্পী সাহিত্যিক পরিবার ও রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইড বিভাগ মনের খাম, আগস্ট মাস, দ্বিতীয় পক্ষ, বিষয় রহস্যে ঘেরা আমাদের নেতাজি। মহাজাগরণ মনের খাম। খুব সুন্দর, এই শুরুটা আমার খুব ভালো লেগেছে। আমি সকালেই যখন পড়ছিলাম মহাজাগরণ মনের খাম, খুব সুন্দর। দিদি যদি থাকেন, আমি তো কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না, রমলা মুখার্জি দিদি যদি থাকেন, অনেক ধন্যবাদ আপনাকে। এত সুন্দর একটি শুরুটা আপনার খুব ভালো লেগেছে আমার। হে মহামানব, হে উজ্জ্বল ধ্রুবতারা, হে বীর নেতাজি, ভারত মাতার জন্য এমন মহান আত্মোৎসর্গ, এমন হৃদয় উজাড় করা ভালোবাসা ভূভারতে আর দেখলাম কই। ইংরেজদের চোখে ধুলো দিতে তুমি ধরেছিলে ছদ্মবেশ, বাড়ি থেকে গোপনে বেরিয়ে পড়লে দেশের বাইরে। কি অদম্য পৌরুষ বুকে, কি অমিত বল, সত্যি ভাবা যায় না। আমার চোখে তুমি সর্বোত্তম পুরুষ, সুমহান নেতা। রাসবিহারী বসুর আজাদ হিন্দ ফৌজের দায়িত্ব নিয়ে গড়লে বিশাল আজাদ হিন্দ বাহিনী। এশিয়াতে প্রথম মহিলা বাহিনী রানী ঝাঁসি রেজিমেন্ট তো তুমিই গড়েছিলে নেতাজি। প্রবল পরাক্রমে দখল করলে মণিপুরের কোহিমা। স্বাধীন ভারতের জাতীয় পতাকা প্রথম ওড়ালে সেখানে তুমি। তারপর তো আন্দামান নিকোবর দখল করলে। আরও এগিয়ে চলতে লাগলে তুমি, কিন্তু হঠাৎ রুদ্ধ হয়ে গেল তোমার গতি। কোথায় তুমি যে হারিয়ে গেলে সে কথা কেউ জানতে পারল না। বিমান দুর্ঘটনা নাকি অন্য কিছু, হায় রে, তা আজও রহস্য। স্বাধীনতার পথ সুগম করে কোথায় হারিয়ে গেলে তুমি বীর নেতা? একবার ফিরে এসো, নবরূপে ভারতের মাটিতে আর একবার ফিরে এসো। কমলকলির শুভেচ্ছান্তে চিঠিটি পাঠিয়েছেন ডক্টর রমলা মুখার্জি, বৈঁচি, বিবেকানন্দ পল্লী, জেলা হুগলি, সূচক 712134 থেকে। অনেক অনেক ধন্যবাদ। এতক্ষণ পর্যন্ত যাদের চিঠি আমি পাঠ করলাম প্রত্যেককেই জানাই অসংখ্য ধন্যবাদ, আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আর আরও একবার অভিনন্দন জানাই আমার সঙ্গে থাকার জন্য। এবার আমি পাঠ করব মোহাম্মদ জামির উদ্দিন বিশ্বাসের লেখা চিঠি। উনি পাঠিয়েছেন 2A LP সিংহ লেন, গোড়াবাজার, মুর্শিদাবাদ থেকে। প্রিয় মনের খামে, ভারতীয় স্বাধীনতা সংগ্রামের পীঠস্থান অবিভক্ত বঙ্গদেশ ও পাঞ্জাব।
এই বঙ্গদেশের নন্দিত, চর্চিত এবং রহস্যে ঘেরা অনন্য ব্যক্তিত্ব সুভাষচন্দ্র বসু। নেতাজি পদবীতে সারা বিশ্বে যার পরিচিতি। ইংরাজ সরকারের নিরপেক্ষ কাজ অসম্ভব ভেবে তিনি সরকারি চাকরি প্রত্যাখ্যান করেন। দেশমাতৃকার মুক্তি সাধনে তিনি জীবন উৎসর্গ করেন। প্রথম জীবনে মহাত্মা গান্ধীর নেতৃত্বে কংগ্রেসে যোগদান করলেও রাজনৈতিক মতপার্থক্যের জন্য স্বরাজ দল গঠন করেন। 1940 সালে আন্দোলনের জন্য কারাবরণ করেন। স্বাস্থ্যের অবনতির জন্য তাকে গৃহবন্দী করা হয়। তখন থেকেই শুরু তাঁর রহস্যে ঘেরা জীবন। পুলিশের কড়া প্রহরাকে ফাঁকি দিয়ে পেশোয়ার হয়ে বার্লিন যাত্রা করেন। বার্লিনের ভারতীয়রা তাকে নেতাজি আখ্যায় ভূষিত করে জয় হিন্দ স্লোগান উচ্চারণ করেন। দক্ষিণ পূর্ব এশিয়ার পীড়িত মানুষদের নিয়ে রাসবিহারী বসু ভারতীয় স্বাধীনতা লীগের প্রতিষ্ঠা করেন। বিপদসংকুল আকাশপথ পরিহার করে অপর এক অজানা পথে সাবমেরিনে জাপান পৌঁছান। দুই বিপ্লবী বসুর মণিকাঞ্চন যোগ হয়। নেতাজির নেতৃত্বে লীগ আজাদ হিন্দ ফৌজের রূপান্তরিত হয়। তিনিই প্রথম অসামরিক ব্যক্তিত্ব যিনি জিওসি পদে অধিষ্ঠিত হন। 1943 সালের 21শে অক্টোবর রেঙ্গুনে প্রভিশনাল সরকার স্থাপিত হয়। তিনি সিপাহীদের বলতেন, গিভ মি ব্লাড, আই শ্যাল গিভ ইউ ফ্রিডম। 1944 সালের ফেব্রুয়ারি মাসে INA মণিপুর আক্রমণ করে। দুর্ভাগ্য, জাপান সাহায্য প্রত্যাহার করল, অস্ত্র এলো না। তাছাড়া অকাল বর্ষণ সিপাহীদের পর্যুদস্ত করল। তাইহুকু হতে টোকিও যাবার পথে যে বিমান দুর্ঘটনার কাহিনী প্রচারিত হয় তা এখনো রহস্যাবৃত। রহস্য উন্মোচনে নিযুক্ত একাধিক কমিশন ব্যর্থ। নেতাজি, আজ তোমাকে বড় প্রয়োজন। রহস্যের সমস্ত কুহেলিকা ছিন্ন করে তুমি আমাদের মধ্যে উপস্থিত হও। সেই আকুল আরতিতে চিঠিটি পাঠিয়েছেন মোহাম্মদ জামির উদ্দিন বিশ্বাস, 2A LP সিং লেন, গোড়া বাজার, মুর্শিদাবাদ থেকে। অনেকগুলো চিঠি পাঠ করলাম, প্রায় 10টা চিঠি হয়ে গেল পাঠ করা। এখনো আছে বেশ কিছু চিঠি। আপনারা সঙ্গে থাকুন, একটু ধৈর্য ধরবেন, আমি প্রত্যেকের চিঠি পাঠ করব নিশ্চয়ই। এরপরে চিঠিটি পাঠিয়েছেন মনিরা বেগম, বহরমপুর, গোড়াবাজার, মুর্শিদাবাদ থেকে। প্রিয় নিশি সখী মনের খামে। বাপরে বাপ, কি সুন্দর সম্বোধন! কোথা থেকে যে পান আপনারা এত সুন্দর সুন্দর সম্বোধন! এই যে আমিও শিখছি, আমিও কিছু উপহার পাচ্ছি আপনাদের থেকে। এই যে নতুন নতুন শব্দ চয়ন, এই নতুন নতুন শব্দ চয়নগুলো কিন্তু আমার মনের ডায়েরিতে লিপিবদ্ধ করে রাখছি, ভবিষ্যতে কাজ দেবে। বলে না, শিক্ষার কোনো শেষ নেই। আর কি বলবো, কদিন পরেই তো শিক্ষক দিবস আসছে, তো সেই সূত্র ধরেই বলি আর কি, যে এই যে প্রত্যেকটা শব্দ চয়ন আপনারা নতুন নতুন আঙ্গিকে পাঠিয়েছেন, নতুন নতুন শব্দ চয়ন করেছেন, তো সেগুলো কিন্তু আমিও আপনাদের কাছ থেকে ওই চুরি করে নেওয়া আর কি। এখন তো পাঠ করছি, ভবিষ্যতে হয়তো সেগুলো আমিও কোনো জায়গায় প্রয়োগ করব। এখন থেকেই আপনাদের কাছে সম্মতি নিয়ে নিলাম। আমার কিন্তু খুব ভালো লেগেছে। ওই রমলা দিদি একটা পাঠিয়েছেন, আর এই যে নিশি সখী মনের খামে, খুব সুন্দর, খুব সুন্দর, আমার ভীষণ ভালো লেগেছে। আপনাদের প্রত্যেকের চিঠিই সুন্দর, কেউ মন খারাপ করবেন না, ভাববেন একে ভালো বলছে, কই আমারটা তো বললো না, তা নয়। কেউ লিখেছেন মনের খামে, বন্ধু মনের খামে,
কিন্তু কিছু কিছু জায়গায় স্পেশাল কিছু আছে যিনি লিখেছেন, তাই জন্যই তাদের নামটা আমি বিশেষ করে উল্লেখ করছি। কেউ মন খারাপ করবেন না, আমি সকলেরটাই পড়ছি, সকলকেই ভালো বলবো, নিশ্চয়ই ভালো বলবো। আর আমার ভালো বলার থেকে যারা শ্রোতা হিসেবে আছেন তারা তো নিশ্চয়ই ভালো বলবেন, আমি তো বিচার করার কিছু কেউ নই। যাই হোক, আমি পরের চিঠিতে, মানে ওনার চিঠিতে চলে আসছি। মনিরা বেগম। আবারও একবার বলি, প্রিয় নিশি সখী মনের ঘামে। আমার কিন্তু বলতে খুব ভালো লাগছে, তাই বললাম। পরাধীন ভারতের তরঙ্গ সংকুল রাজনীতিতে যে যুগশ্রেষ্ঠ কাণ্ডারি আবির্ভূত হন তিনি নেতাজি সুভাষচন্দ্র বসু। এই আপসীন মৃত্যুঞ্জয়ী সংগ্রামের রহস্য মৃত্যু ঘিরে বহু প্রশ্ন ঘোরে। নেতাজি মাঞ্চুরিয়ান রুশ কর্তৃপক্ষের কাছে যেতে চাইলে টোকিও থেকে রূঢ় জবাব আসে। এর পরিণাম কি হবে মিস্টার বসের জানা উচিত। এমতাবস্থায় সাইগন থেকে প্লেন আসে একটি সিট নিয়ে। অজানা গন্তব্যের উদ্দেশ্যে রওনা হন নেতাজি, সঙ্গে হাবিবুর রহমান। মৃতদেহ টোকিও বা সিঙ্গাপুরে আনা হয়নি, মুখমণ্ডল বাদ দিয়ে মৃতের ছবি তোলা হয়। ফরমোসার গোয়েন্দা দপ্তর জানায় মৃত্যুর সময় 19 আগস্ট বেলা 4টে। জাপান বেতার বলে 18 আগস্ট দুপুর। জাপান কর্তৃপক্ষ শবদাহ করার পারমিটে লেখে 19 আগস্ট বেলা 4টে। এই তথ্যটা আমি জানতাম না। যাই হোক, ইনি মনিরা বেগম দিদি এই যে তথ্যটা দিয়েছেন, এটা সত্যি আমার অজানা ছিল, আমি জানতাম না। যাই হোক, এই তথ্যটা পেয়ে খুব ভালো লাগলো যে এই যে জাপান কর্তৃপক্ষ শবদাহ করার পারমিটে লেখে 19 আগস্ট বেলা 4টে। তো এই তথ্যটা আমার অজানা ছিল। যাই হোক, অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই মনিরা বেগম দিদিকে, যিনি চিঠিটি পাঠিয়েছিলেন বহরমপুর গোড়াবাজার মুর্শিদাবাদ থেকে। এর পরের চিঠিতে চলে যাই। এর পরে চিঠিটি পাঠিয়েছেন পায়েল ব্যানার্জি, কিন্তু ওনার কোনো শাকিন বা কোনো ঠিকানা উল্লেখ করেননি। যারা চিঠি পাঠাবেন তাদের ঠিকানাটা যদি একটু উল্লেখ করেন তাহলে আমাদের খুব সুবিধে হয়, আমরা বুঝতে পারি কে কোথা থেকে এই মনের খামে অনুষ্ঠানে চিঠি পাঠাচ্ছেন। বিভিন্ন জায়গা থেকে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে, বাংলার বিভিন্ন অঞ্চল থেকে আপনারা চিঠি পাঠাচ্ছেন ঠিকই, কিন্তু নাম তো নিশ্চয়ই থাকে, কিন্তু ঠিকানাটা পাঠালে আমরা বুঝতে পারি কে কোন জায়গায় থেকে চিঠিটি পাঠাচ্ছেন। পরবর্তীতে নিশ্চয়ই আপনার কাছ থেকে আপনার ঠিকানাটি আমরা আশা করব। পায়েল ব্যানার্জি লিখছেন, রহস্য ঘেরা আমাদের নেতাজি। নেতাজি আমাদের দেশকে রক্ষা করেছেন, লড়াই করেছেন আমাদের দেশের জন্য। তার রক্তে শিরাতে মিশেছিল দেশ মাতাকে আগলে রাখার প্রতিজ্ঞা। তার রক্তে ছিল আগুন। নেতাজিকে লড়াই করার শক্তি দিয়েছে। তার জীবনের কথা না ভেবে সে লড়াই করেছে আমাদের দেশের তরে। তার মনে ছিল না কোনো ভয়, তিনি ভয় পাননি বলতে। তিনি অন্যায়ের প্রতিবাদ করেছেন সবার সামনে। দেশ মাতা তরে লড়াই করেছেন নিরলস। এমন বীরকে প্রণাম, তার রক্তে মিশেছিল দেশপ্রেমের বীজ। এই মহান বীরের জীবন ছিল রহস্য পরিপূর্ণ। দেশ মাতা তরে, দেশের মানুষের তরে অনেক ঝুঁকি নিয়েছেন তিনি। তার জীবনে অনেক সময় তাকে লুকিয়ে থাকতে হয়েছে দেশ মাতাকে আগলে রাখার স্বার্থে, কিন্তু তিনি লড়াই থেকে পিছন সরে আসেননি কখনোই। তার জীবনের অনেক কথা মানুষের কাছে প্রকাশিত নয় এখনো। তিনি অনেক সময় নিজের অনেক কথা লুকিয়ে রাখতেন দেশমাতার স্বার্থে। তার জীবন ছিল রহস্য ভরা। নেতাজি যেন
চেনা হয়েও চেনা ছিলেন না আমাদের কাছে, কিন্তু দেশের প্রতি তার কাজ আমাদের যেন প্রাণ দান করেছে। সত্যি কথাই, তিনি যে কাজ করে গেছেন, ওই যে বললাম, ভারতকে স্বাধীন করার যে স্বপ্ন তিনি তরুণ সমাজকে দেখিয়েছেন, আমাদেরকে যেন তিনি প্রাণ দান করেছেন। আমরা পরাধীনতার শিকলে যদি বাঁধা পড়ে থাকতাম তো নিষ্প্রাণ হয়ে থাকতাম। তিনি আমাদের প্রাণ দান করেছেন, প্রাণ দান করার আলোকে আলোকিত করেছেন তখনকার তরুণ সমাজকে। এটাই তার বিশাল কৃতিত্ব। সমস্ত তরুণ সমাজকে একত্রিত করে আজাদ হিন্দ ফৌজ গঠন করাটা চারটিখানি কথা নয়। তিনিই পেরেছিলেন এই অসম্ভব কাজটিকে সম্ভব করে তুলতে। দেশের প্রতি একনিষ্ঠা এবং ভালোবাসা থাকলে তবেই এত বড় একটি কাজ করা সম্ভব হয়। আমি এর পরের চিঠিতে চলে যাব। এর পরের চিঠিটি পাঠিয়েছেন সর্বস্বর পাল মাহেশ, হুগলি থেকে। মামি বন্ধু মনির খামে, এবারে তোমার বিষয় ভাবনায় রহস্যে ঘেরা নেতাজি। বাঙালি সুভাষ ভারতের নেতাজি, সারা দেশের নেতা, সব জাতির শ্রদ্ধেয় হয়েছিলে দেশের ত্রাতা। কংগ্রেসের নরম পন্থাই ছিল তোমার ঘোর আপত্তি, তাই তাদের সঙ্গ ত্যাগে ঘটেনি কোনো বিপত্তি। আজাদ হিন্দ বাহিনীর নায়ক হয়েছিলে তুমি জাপানে, আবার হিটলার সান্নিধ্যে এলে স্বৈরাচারী দেশ জার্মানে। দেশে ফিরে আহ্বান দিলে তোমরা রক্ত দাও, বিনিময়ে পাবে স্বাধীন ভারত, এ পথে সামিল হও। নাগাল্যান্ডের ভূমিতে তুললে তুমি স্বাধীন দেশের পতাকা, ইংরেজ শাসক দেখল চেয়ে তোমার অবাক ক্ষমতা। রটে গেল জাপানে এক বিমান দুর্ঘটনায় মৃত্যু, হাজার হাজার প্রশ্ন উঠেছে, প্রমাণ হয়নি কিন্তু। কেউ বলে সাধুর ছদ্মবেশে শৈলমারীর আশ্রমে বাস, কিন্তু আসল সত্যি যাহা হয়নি আজও প্রকাশ। তাই তোমার জীবন আজও গভীর রহস্যে ঘেরা, তাই জনসমক্ষে আজও হয়নি তোমার ফেরা। এত সুন্দর ছন্দে ছন্দে একটি চিঠি পাঠিয়েছেন শ্রী সর্বেশ্বর পাল মহাশয়, মাহেশ, হুগলি থেকে। খুব ভালো লাগলো। আপনারা যে এই এত সুন্দর করে, এত সুন্দরভাবে মনের কথাগুলো এভাবে কবিতার ছন্দে ছন্দে পাঠিয়েছেন, লিখেছেন, অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনাদের সকলকে। যাই হোক, এইভাবেই লিখতে থাকুন। পরবর্তীতে আরও যেন আপনাদের চিঠি আমরা পাই। এইভাবে চিঠিতে সমৃদ্ধ হোক আমাদের মনের খামের অনুষ্ঠান। এর পরের চিঠিটি পাঠিয়েছেন অঞ্জলি ভট্টাচার্য, বরানগর, কলকাতা 36 থেকে। ইনিও কবিতার আঙ্গিকেই চিঠিটি পাঠিয়েছেন। আমরা যে কতজন কবিকে এখানে পেয়েছি, ভাবতে অবাক লাগে যে আমাদের এই পরিবারে কবি, সাহিত্যিক, লেখক, লেখিকা, অনেকে হয়তো আছেন যারা গানও করেন, অনেকেই মানে গুণী শিল্পীতে সমৃদ্ধ এই পরিবার। আমি পাঠ করছি অঞ্জলি ভট্টাচার্য, বরানগর, কলকাতা 36 থেকে। চিঠিটি পাঠিয়েছেন কবিতার আঙ্গিকে। অমর প্রাণ। রহস্যে ঘেরা হে নেতাজি, তোমাকে জানাই প্রণাম, আজও শতচোখ তোমাকেই খোঁজে, হৃদয় মাঝে লেখা আছে শুধু তোমারই নাম। জয়তু নেতাজি, জয়তু নেতাজি, তোমায় জানাই সম্মান।
দেশের গর্ব, জাতির গর্ব, তুমি বীর সন্তান। মাস্টার মশাই বেণী মাধবের শিক্ষা নিয়ে অন্তরে দেশের কাজ থামাওনি তুমি সারা জীবন ধরে। দেশবন্ধুর প্রিয় সুবাস, তারই আদর্শে গড়া, বাসন্তী দেবীও মায়ের মতন আদর সোহাগে ভরা। আজাদ হিন্দ ফৌজ গঠনে দেশ বিদেশ উত্তাল, মা আমাদের মুক্ত হবেনি, জেগেছিল দীপ্ত মনোবল। নেতাজি সুভাষ রবি ঠাকুরের পরম স্নেহধন্য, তাসের দেশ উৎসর্গ করে কবি হলেন অনন্য। দেশ ও মায়ের বীর সন্তান, মাকে ভালোবেসে দেশের জন্য নেতাজি সুভাষ হারিয়ে গেলেন শেষে। স্বাধীনতা ৭৮ পার, তুমি কোথায় গেলে? রহস্যটা রহস্যই রয়ে গেল রাজনীতির বেড়াজালে। সবাইকে ভালো থাকার শুভেচ্ছা জানিয়ে চিঠিটি পাঠিয়েছেন অঞ্জলি ভট্টাচার্য, পরানগর, কলকাতা ৩৬ থেকে। অসম্ভব সুন্দর একটি কবিতা উনি আমাদের উপহার দিয়েছেন। পরপর দুটি কবিতা পড়লাম, তাই তো? হ্যাঁ, পরপর দুটি কবিতা পড়লাম। এবারে আমি আমার একটি স্বরচিত গদ্য কবিতা পাঠ করছি। আমি আবার পরবর্তীতে ফিরে আসব আপনাদের চিঠি নিয়ে। একটু ব্যতিক্রম, একঘেয়ে হয়ে যাচ্ছে না? একটু ব্যতিক্রম হলে বোধহয় ভালো হয়। জানি না আপনাদের লেখা, মানে আমার লেখা আপনাদের কাছে কতটা ভালো লাগা সৃষ্টি করবে। চেষ্টা করছি যেটুকু পেরেছি। আমি আপনাদের মতো অত ভালো লেখিকা নই, একটু চেষ্টা করেছি। ওই যে আমারও মনের কিছু অব্যক্ত কথা আপনাদের দেখে আমারও লোভ হলো আপনাদের লেখাগুলো দেখে, যে আমি যদি একটু লিখতে পারি তাহলে আজকের অনুষ্ঠানে একটু পাঠ করে শোনাতে পারব। আমার গদ্য কবিতা ফিরে এসো। তুমি যে সুভাষ, তোমার জন্মের পূর্বক্ষণে পেয়েছিল সবাই আসন্ন স্বাধীনতার পূর্বাভাস। সার্থক হয়েছিল তোমার দিল্লি যাবার ডাক, তোমার আহ্বানে রক্ত দিয়েছিলেন সবাই, বিনিময়ে এনে দিয়েছিলে তুমি স্বাধীনতা। কিন্তু আজ এই বিপদের কালে কোথায় কোথায় তুমি নেতাজি? আজ যে তোমাকে আবার বিশ্ববাসীর ভীষণ ভীষণ প্রয়োজন। যেখানেই থাকো নেতাজি, আবার একবার ফিরে এসো তোমার প্রাণপ্রিয় ভারতবর্ষে। আবার একবার তোমার গুরু গম্ভীর কণ্ঠে ডেকে ওঠো তুমি, তোমার নতুন ডাকে সেরে উঠবে পৃথিবীর অনাকাঙ্ক্ষিত অসুখ। তোমার হাত ধরে আবার নতুন করে তৈরি হবে আজাদ হিন্দ ফৌজের দল। তোমার পিছু পিছু আসবে হেসে বিনয়, বাদল, দীনেশ। ক্ষুদিরামও ফিরে আসবে গর্ভধারিণী মাকে দেওয়া তার কথা রাখতে। ভগৎ সিং থেকে ঝাঁসির রানী লক্ষ্মীবাই, মাতঙ্গিনী, প্রীতিলতা সহ যত বীর সেনানী সব আসবে আবার ফিরে ধীরে ধীরে। আবার ভারতের বুকে স্বাধীনতা পিপাসু সেনারা উঠবে জেগে। অতন্দ্র প্রহরীর মতো ১৩০ কোটি ভারত মায়ের দামাল ছেলে থাকবে, ভারত মাকে বুকের মাঝে অন্তরাত্মায় জড়িয়ে ধরে। এই ছিল আমার গদ্য কবিতা। জানি না কতটা লিখতে পেরেছি, তবুও ওই একটু চেষ্টা করা মাত্র। এবার আমি পরবর্তী চিঠিতে চলে যাচ্ছি। পরবর্তী চিঠিটি পাঠিয়েছেন সোমা রায়, গ্রাম ও পোস্ট জারা, জেলা পশ্চিম মেদিনীপুর থেকে। প্রিয় মনের খামে, বাঙালির নেতা নেতাজি সুভাষচন্দ্র বসু, তার নিরুদ্দেশের খবর আমরা সবাই জানি, কিন্তু আমরা এখনো জানি না তিনি জীবিত কি মৃত। তথ্য অনুযায়ী তাইহুকুর কাছে এক বিমান দুর্ঘটনায় তিনি মারা যান। কিন্তু সত্যিই কি তিনি বিমান দুর্ঘটনায় মারা যান, নাকি এই সংবাদ উদ্দেশ্য প্রণোদিত ও ভিত্তিহীন? নেতাজির হঠাৎ নিরুদ্দেশ হওয়া যেন গল্পের থেকেও বেশি রহস্যময়। নেতাজি কি ফিরে এসেছিলেন ভারতে?
রাজনীতি সংস্পর্শ ত্যাগ করে বেছে নিয়েছিলেন আধ্যাত্মিকতার মার্গ। উত্তরপ্রদেশের গুমনামি বাবাই কি নেতাজি? এই সমস্ত প্রশ্নের উত্তর দশকের পর দশক ধরে আপামর জনসাধারণের কাছে রহস্যে ঘেরা। এই রহস্য উন্মোচনের অপেক্ষায় এখনো প্রহর গুনি। শুধু আপনি কেন, আমরা সবাই, সমগ্র ভারতবাসী, বিশ্ববাসী প্রহর গুনছি, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর। কিন্তু এই প্রহর গোনা মনে হয় কোনো দিনও শেষ হবে না। একটা সময় দেখবেন এই প্রহর গুনতে গুনতে এই প্রহর গোনাটাই বোধহয় ভুলে গেছি আমরা। কোথাও তো একটা শেষ আছে প্রহর গোনার। সেই শেষ জায়গাটাতে যখন আমরা পৌঁছবো, তখন আর সেই প্রহর গোনার ইচ্ছেটাই নষ্ট হয়ে যাবে। নমস্কার, আন্টি চিঠিটি পাঠিয়েছেন সোমা রায়, গ্রাম পোস্ট যারা, জেলা পশ্চিম মেদিনীপুর থেকে। এর পরের চিঠিটি পাঠিয়েছেন শুভ্রা ঘোষ দে, ভান্ডারহাটি, হুগলি থেকে। নেতাজি সুভাষচন্দ্র বসু দ্বীপ। দ্বীপে পা রাখতেই এক অনন্য অনুভূতির স্বাদ পেলাম। একটা দ্বীপ যার নামে নামাঙ্কিত, তার জীবন্ত রহস্যময় হবেই। হয়তো এই আন্দামানের কোনো গভীর অরণ্যে আজও তাকে দেখা যায় স্বাধীনতার পাট দিতে। 1943 সালে আজাদ হিন্দ ফৌজের সর্বাধিনায়ক হিসেবে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ ব্রিটিশদের থেকে মুক্ত করে এই দ্বীপপুঞ্জের নামকরণ করেন শহীদ ও স্বরাজ দ্বীপ। প্রথম স্বাধীন ভারতের পতাকা উড়িয়ে চূর্ণ বিচূর্ণ করেছিলেন ব্রিটিশ অহংকার। সুবিশাল ব্রিটিশ সৌধের গায়ে গজিয়ে ওঠা বৃক্ষরাজির পাতায় পাতায় আজও শোনা যায় রহস্যময় ফিসফিসানি, জয় হিন্দ। তার রহস্যময় অন্তর্ধান আজও তাকে অমর করে রেখেছে। তাই বলি, হে বীর, বেঁচে থাকো তুমি এমনি ভাবে, এমনি মনের অন্তরে। চিঠিটি পাঠিয়েছেন শুভ্রা ঘোষ দে, ভান্ডারহাটি, হুগলি। একই কথার পুনরাবৃত্তি বারবার উঠে আসছে আপনাদের চিঠিতে, তার মৃত্যু রহস্য নিয়ে। বারবার একই কোশ্চেন সবাইকার মনে, একই প্রশ্ন সবাইকার মনেই দানা বাঁধছে। ঘুরে ফিরে একই প্রশ্ন যেন প্রত্যেকের চিঠিতে উঠে এসেছে, কিন্তু কোনো উত্তর কারোর চিঠিতে কিন্তু সদুত্তর মেলেনি। কি করে মিলবে? কেউ সদুত্তর জানবে তবে না সদুত্তর দেবে। সেই সদুত্তর আদৌ আমরা পাবো কিনা জানি না। একটা সময় দেখবেন সেই সদুত্তরে আশা ছেড়ে দিতে হবে, হাল ছেড়ে দেওয়ার মতো। আচ্ছা, এরপরে চিঠিটি পাঠিয়েছেন সোমনাথ চট্টোপাধ্যায়, গ্রাম ডিহা, থানা জয়পুর, জেলা বাঁকুড়া থেকে। এখনো ভারতবর্ষ নামটায় ভালোবাসা মাখামাখি। তাই বোধহয় রহস্যে ঘেরা নেতাজিকে আমরা খুঁজে বেড়াই কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত। পূব থেকে পশ্চিম মনে প্রাণে চায় নেতাজির একদিন ফিরে এসে দুর্নীতির পাঁকে নিমজ্জিত দেশকে উদ্ধার করবেন। চায়ের দোকানে, বাসে, ট্রেনে, হাটে, বাজারে এখনো মানুষের আফসোস, নেতাজি বেঁচে থাকলে দেশটা এরকম হতো না। নেতাজির পথে স্বাধীনতা এলে দেশটা 3 টুকরো হতো না। নেতাজি থাকলে দেশে এত বৈষম্য হতো না। নেতাজি থাকলে, শুনতে শুনতে আমার মনেও দৃঢ় বিশ্বাস জন্মেছে, তিনি আসবেন। দেশ ও জাতিকে উদ্ধার করতে তিনি আসবেনই। হয়তো তিনি এখন গন্ধমাদন পর্বতের সেই বিশল্যকরণীর সন্ধান করছেন, যার প্রলেপে আমরা বিষমুক্ত হয়ে শুদ্ধ হব, আরও একবার স্বাধীনতা লাভ করব। সত্যি সত্যি স্বাধীনতা, বৈষম্যহীন স্বাধীনতা। নমস্কারার্থে চিঠিটি পাঠিয়েছেন সোমনাথ চট্টোপাধ্যায়, গ্রাম ডিহা, থানা জয়পুর, জেলা বাঁকুড়া থেকে। খুব ভালো লিখেছেন উনি। ছোট্ট চিঠি, অথচ একটা নিটোল, মানে কি বলবো, অল্প শব্দচয়নের মধ্যে এত সুন্দর
ভাষা, এই যে উনি লিখেছেন না যে হয়তো তিনি এখন গন্ধমাদন পর্বতের সেই বিশল্যকরণী সন্ধান করছেন, যার প্রলেপে আমরা বিষমুক্ত হয়ে শুদ্ধ হব, আরও একবার স্বাধীনতা লাভ করব। সত্যি সত্যি স্বাধীনতা, বৈষম্যহীন স্বাধীনতা। ভীষণ সুন্দর এই লাইনটা, আমার ভীষণ ভালো লেগেছে, তাই আমি আরেকবার পড়লাম। অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আমি এখনো পর্যন্ত যাদের চিঠি পাঠ করলাম প্রত্যেককে আমার আকণ্ঠ ভালোবাসা, অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। এরপরে চিঠিটি পাঠিয়েছেন মানিক কুমার হাজরা, গ্রাম পোস্ট মুরুলি ডাঙ্গাল, জেলা বীরভূম থেকে। ওগো প্রাণ পুরুষ, চলে গেছো তুমি দূর অজানায়, চোখের দুয়ার থেকে। কি সুন্দর ভাষা, চোখের দুয়ার থেকে। আমি শিখছি, আপনাদের থেকেও শিখছি। আমারও কোনো লেখায় দেখবেন আপনারা পাবেন, আপনাদেরই এই লেখা থেকে ধার করা শব্দ। আপনারাও দেখবেন কোনো না কোনো লেখায়, আমার কোনো না কোনো লেখায় উঠে এসেছে আপনাদের এই শব্দচয়ন, এই শব্দটি, চোখের দুয়ার থেকে। ভীষণ 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 ভালো লেগেছে আমার। শিখছি আপনাদের কাছ থেকেও। চলে গেছো তুমি দূর অজানায়, চোখের দুয়ার থেকে, তবুও আছো সবার হৃদয়ে স্মৃতির সুরভি মেখে। তুমি যে এক মহামহিরুহ, অপ্রতুল ছায়া ফেলো, তাতেই তো পরাধীন ভারত স্বাধীনতার স্বাদ পেল। নিষ্ঠা আর কর্তব্য সব তোমাতেই কবলিত, জলে স্থলে অন্তরিক্ষে তুমি সবেতেই উদ্ভাসিত। যেমন করে হেঁটেছিলে তুমি তেমন কি চলা যায়, তাই সদা চেষ্টা যায় বিফলে, সদা হিমশিম খায়। আজ তোমার নীতি ভুলে সদা চলছে হানাহানি, স্বার্থের রাশি ধরে সবাই আজ করছে টানাটানি। তুমি অস্ত মনের বীর বরাভয়, তোমার বড়ই প্রয়োজন, কারণ তোমার মতো সুচারু পথ আজ দেখাবে কজন। যে পতাকা বয়েছিলে তুমি তা আজ বড়ই ভারী, সেই পতাকা তেমন করে আজ আমরা বইতে নারি। শত রহস্যের রসায়ন তুমি, তা বোঝা বড়ই দায়, আজও তব অনেক রহস্যের কোনো হদিশই নাই। শত স্যালুট জানাই তোমায় ওগো এ মহান নেতা, তুমি যে আমাদের সেই নেতাজি, যুগে যুগে অমর ত্রাতা। এই যুগে যুগে অমর ত্রাতা ভীষণ শব্দ, মানে ভীষণ 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 ভালো লাগা একটা শব্দ। আপনার এই কবিতাটি প্রতিটি ছত্রে ছত্রে এত সুন্দর শব্দ চয়ন আপনি করেছেন, ভীষণ ভালো লাগা একটা উপহার পেলাম। আমি নয়, এই পরিবারের সবাই পেল। খুব ভালো লেগেছে আপনার এই কবিতাটি। আপনারা যে এত সুন্দর কবিতা লেখেন তার প্রমাণ। অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি কবিতার আঙ্গিকে চিঠি পাঠানোর জন্য। আর ম্যাক্সিমাম 3টে চিঠি পাঠ করব। মানে আমার কাছে যতগুলো চিঠি পৌঁছেছে আমি সবগুলোই পাঠ করার চেষ্টা করলামও, আর বোধহয় 3টে চিঠি পাঠ করব। এরপরে চিঠিটি পাঠিয়েছেন গৌতম পতি, কুলবেড়িয়া, তমলুক, পূর্ব মেদিনীপুর, সূচক 721649 থেকে। নেতাজি সুভাষচন্দ্র বসু, যার নাম উচ্চারণ করলেই বুকের ভেতর কাঁপন তোলে দেশপ্রেমের আগুন। তার অগ্নিবাণী, তুমি আমাকে রক্ত দাও, আমি তোমাকে স্বাধীনতা দেব, আজও ইতিহাসের পৃষ্ঠায় গর্জে ওঠে। আজাদ হিন্দ ফৌজের সাহসী পদচারণায় কেঁপে উঠেছিল ব্রিটিশ সাম্রাজ্য। তবু তাঁর জীবনাবসানের অধ্যায় আজও রহস্যে ঢাকা। কেউ বলেন বিমান দুর্ঘটনায় মৃত্যু, কেউ বা বিশ্বাস করেন তিনি নিঃশব্দে বেঁচেছিলেন সাধু বেশে। এই অমীমাংসিত ধাঁধাই তার জীবনকে রহস্যময় করে তুলেছে। সত্য যাই হোক, নেতাজির আত্মত্যাগ, সাহস
আর অপরাজেয় দেশপ্রেম চিরকাল ভারত তথা বিশ্ববাসীর হৃদয়ে দীপ শিখার মতো জ্বলে থাকবে। তিনি আমাদের শেখান স্বাধীনতার জন্য ত্যাগই সর্বোচ্চ শক্তি, আর দেশপ্রেমী মানুষের চিরন্তন পরিচয়। এই যে উনি আমাদের শেখান, আমরাও শিখলাম যে স্বাধীনতার জন্য ত্যাগই সর্বোচ্চ শক্তি আর দেশপ্রেমী মানুষের চিরন্তন পরিচয়। শুভেচ্ছা ও ভালোবাসা সহ চিঠিটি পাঠিয়েছেন গৌতম পতি, কুলবেড়িয়া, তমলুক, পূর্ব মেদিনীপুর, সূচক 721649 থেকে। অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি চিঠি আমাদের উপহার দেওয়ার জন্য। পরবর্তী চিঠিতে চলে যাব। পরবর্তী চিঠিটি পাঠিয়েছেন সরোজ কুমার নাগ, রামমূর্তিনগর, ব্যাঙ্গালোর, সূচক 6 থেকে। 1924 সালের 1 মার্চ সকালের দিকে নেতাজি ধর্মতলায় ফরওয়ার্ড ব্লক অফিসে এসে নির্ভার হতে ভারতবর্ষের মানচিত্রের দিকে একান্তে তাকিয়ে আছেন। দু চোখে জল, সারা মুখে কে যেন এক রাশ সিঁদুর ঢেলে দিয়েছে। অনেকক্ষণ গুমড়ে গুমড়ে কাঁদলে এমনই হয়। একটু খুঁটিয়ে দেখলে মনে হয় সদ্য স্নান সেরে খদ্দরের ধুতি, পাঞ্জাবি ও চাদর পরে কোনো পবিত্র উৎসব থেকে ফিরে এসেছেন তিনি। উৎসব বই কি, ওই দিনই তো শ্রীরামপুরের কিশোর বিপ্লবী গোপীনাথ সাহার ফাঁসি হয়ে গেল। জেল গেট থেকেই সরাসরি অফিসে চলে এসেছেন সুভাষচন্দ্র আজ। জেল কর্তৃপক্ষের কাছ থেকে চেয়ে নেওয়া গোপীনাথের উত্তরীয়খানা নেতাজির মাথায় জড়ানো। ব্যথাতুর নেতাজি কাঁদছেন। এও কি সম্ভব? এ তো রহস্য ঘেরা নেতাজির স্বপ্নময় এক আলেখ্য। খুব সুন্দর লেখাটি, খুব 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 সুন্দর, খুব ভালো লাগলো। একটা অন্যরকম চিঠি পেলাম, একটা অন্যরকম স্বাদের চিঠি। আপনার লেখনীর প্রশংসা না করে পারলাম না। সরোজ কুমার নাগ পাঠিয়েছেন রামমূর্তিনগর, ব্যাঙ্গালোর, সূচক 6 থেকে। অসম্ভব সুন্দর একটি লেখনী আমাদের উপহার দিয়েছেন। আমি এরপর শেষ চিঠিতে চলে যাচ্ছি। শেষ চিঠিটি পাঠিয়েছেন, আজকের শেষ চিঠি আমি পাঠ করব, যার চিঠি দিয়ে শেষ করব আজকের চিঠি পাঠ। তিনি হলেন ডাক্তার প্রদীপ কুমার দাস, শ্রীরামপুর, হুগলি, সূচক 712201 থেকে। প্রিয় মনের খামে, মায়েদের নেতাজি কি চোখে দেখতেন তার আর এক জ্বলন্ত নিদর্শন হলো আজাদ হিন্দ বাহিনীর খরচের জন্য টাকা তুলতে গিয়ে রেঙ্গুনের এক প্রকাশ্য জনসভায় যখন এক ভিখারিনীর কাছ থেকে অনুদান হিসেবে 3টে টাকা পেয়েছিলেন, সেদিন তিনি ওই সভায় নতজানু হয়ে ভিখারিনীকে প্রণাম করে বলেছিলেন, দেখো মা, আমি জানি এই 3টে টাকা আজ তুমি আমাদের হাতে তুলে দেওয়াতে তোমার আজ কিছুই খাওয়া হবে না। তবু যদি এই টাকা আমি ফিরিয়ে দিতে চাই, সেটা হবে মায়ের প্রতি সন্তানের অসম্মান জানানো। তাই আমি এই 3টে টাকা খুশি মনেই অনুদান হিসেবে গ্রহণ করছি ও সকলের মাঝে ঘোষণা করছি, এই 3টে টাকা দান করে তুমি যে মহৎ কার্যটি করলে, এটাই আজাদ হিন্দ বাহিনীর কাছে সর্বশ্রেষ্ঠ অনুদান ও সারা জীবন ভারতবাসী তোমার কথাই মনে রাখবে। এই যে কিছু অজানা তথ্য আমরা উপহার পাচ্ছি, এগুলো সত্যি আমি অন্তত জানতাম না, আমার কাছে এগুলো অজানা। ছোট ছোট গল্পের মতো এই সমস্ত তথ্যগুলো আমাদেরকে আপনারা বিভিন্ন জনে বিভিন্নভাবে উপহার দিলেন আজকের মনের খামের অনুষ্ঠানে, আপনাদের চিঠি মারফত। আর আমিও আপনাদের চিঠিগুলো কণ্ঠে ধারণ করে অনেক 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 তৃপ্তি পেলাম, অনেক কিছু শিখলাম, অনেক কিছু তথ্য জানলাম, অনেক নেতাজি সম্বন্ধে যেটুকু জেনেছিলাম তার থেকেও বেশি জানলাম বলে আমার মনে হয়। আচ্ছা, যাই হোক, আমি পরে আরেকটি স্বরচিত কবিতা দিয়ে আমি আজকের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করব।
আমার স্বরচিত কবিতা আজকের ওই বিষয় কেন্দ্রিক, নেতাজিকে নিয়েই। কোন সে নেতার ডাকে এমন সকল মানুষ হয় রে পাগল, কোন সে নেতার উদাত্ত আহ্বানে সকল মানুষ হয় বিহবল। কোথায় পাবে এমন নেতা শত্রুর ঘুম কাড়ে রে, সেই আমাদের নেতাজি, প্রিয় সাথী নেতাজি। কোন সে নেতা ছোটে বিদেশ করতে তার দেশকে স্বাধীন, শত্রুর চোখে দেয় রে ধুলো সকাল বিকাল কিংবা রাত দিন। কখনো বা ছদ্মবেশে জীবন মৃত্যু এমনই হেসে, সেই আমাদের নেতাজি, প্রিয় সাথী নেতাজি। কোন সে নেতা মুক্ত কণ্ঠে রক্ত দিতে করে আহ্বান, পরিবর্তে দিতে চায় সে স্বাধীনতার অমূল্যমান। নয়কো তার মিথ্যে বড়াই, আজাদ সেনা গড়ল রে ভাই, সে আমাদের নেতাজি, প্রিয় সাথী নেতাজি। কোন সে নেতার কাজকর্মেতে শত্রু বুকে হয় হৃৎস্পন্দন, কারাগারে বন্দি করে ভাবে বুঝি তার সমাপন। আলগা নয় রে তার সে ভিত, দেশাত্মবোধ জাগায় গীত, সে আমাদের নেতাজি, প্রিয় সাথী নেতাজি। কোন সে নেতার মৃত্যু নিয়ে রহস্যেতে এমনি ভরা, কবে হবে উদ্ঘাটন, আজব রহস্যে তা মোরা। সত্যিটা সবাই জানতে চায়, ফালতু কথায় মন কি সায় দেয়, সে আমাদের নেতাজি, আমাদেরই নেতাজি। প্রিয় সাথের সাথী, প্রিয় দেশের সাথী, জয়তু জয়তু নেতাজি। শেষে রবীন্দ্রনাথের গানের কয়েকটি লাইন। আজকে আমার গলাটা ধরে আছে যদিও, তবুও চেষ্টা করছি কয়েকটি লাইন একটু গেয়ে শোনাতে। তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে নিবিড় নিভৃত পূর্ণিমা নিশীথে নিশম, তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে। সত্যি তিনি আমাদের অন্তরে নীরবে নিভৃতে থাকবেন অমর হয়ে। নমস্কার সবাইকে, শুভরাত্রি, আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক 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 ধন্যবাদ। সবাইকে শুভরাত্রি জানিয়ে আজকের মতো আমার এই অনুষ্ঠান এখানেই শেষ করলাম। নমস্কার, সবাই ভালো থাকবেন।